গত বছর মানে 2025 সালে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে 12 দিনের যুদ্ধ হয়, সেই 12 দিনের যুদ্ধের পর আমেরিকা ইসরায়েলকে নিজের সাপোর্ট দেখিয়ে নিজের B2 বম্বারকে পাঠিয়ে দেয়। এই B2 বম্বার ইরানের নিউক্লিয়ার সাইটের ওপর বম্বিং করে। এছাড়াও এই সাম্প্রতিককালে ঘটে যাওয়া ইসরায়েলের সুরক্ষার জন্য এবং হামাসকে ডিআর্ম করার জন্য ট্রাম্প গঠন করে বোর্ড অফ পিস, এবং এই বোর্ড অফ পিসে পৃথিবীর বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানানো হয়। এর একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে ইসরায়েলের সুরক্ষা এবং হামাসকে ডিআর্ম করা। তো এরকম অতীত খুঁজলে আমরা আরও অনেক উদাহরণ পেয়ে যাব। তো এখন প্রশ্ন হচ্ছে এটাই যে আমেরিকা ইসরায়েল কি সত্যিই এতই ভালোবাসে যে ইসরায়েলের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখে? আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো নমস্কার, আমি চন্দন, তোমরা দেখছো সীমানার ওপার ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে পুরো বিশ্ব টালমাটাল হয়ে যায়। অনেক সাম্রাজ্য নতুনভাবে গড়ে ওঠে এবং অনেক পুরনো সাম্রাজ্য নিজে বিধ্বস্ত হয়ে পড়ে। তো এমনই একটি সাম্রাজ্য ছিল অটোমান এম্পায়ার। এই অটোমান এম্পায়ার টার্কি, মিডল ইস্টের বেশিরভাগ অংশ, ইজিপ্ট, এই সমস্ত জায়গা নিয়ে গঠিত ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের শেষে ব্রিটেনের হাতে অটোমান এম্পায়ারের পরাজয় হয় এবং এই অটোমান এম্পায়ার বিধ্বস্ত হয়ে পড়ে। ফলে তার এই মধ্যপ্রাচ্যের বেশিরভাগ জায়গাগুলি চলে যায় ব্রিটেনের হাতে, এবং এই ব্রিটেনের হাতে চলে যাওয়া জায়গাগুলির মধ্যে একটি ছিল প্যালেস্তাইন। অন্যদিকে সেই সময় জার্মানিতে উদ্ভব হয় হারামখোর হিটলারের। এই হিটলার ছিল মূলত চরম ইহুদি বিদ্বেষী, অর্থাৎ সেই ইহুদি ধর্মের লোকেদেরকে চরম হারে ঘৃণা করত। তাই তার আমলেই জার্মানিতে শুরু হয় ইহুদিদের গণহত্যা এবং ইহুদিদের উপর অকথ্য অত্যাচার চালিয়ে তাদেরকে মেরে ফেলা হতো। তাই তার ভয়ে ইহুদিরা সেই জার্মানি ছেড়ে দিতে বাধ্য হয়, এবং এই জার্মানি ছেড়ে দিতে বাধ্য হওয়ার পর ইহুদিরা রেফিউজি হয়ে যায় এবং তারা এসে আশ্রয় নেয় ব্রিটেন অধিকৃত প্যালেস্তাইনে। তো তখন আরব কান্ট্রিগুলি এর বিরোধিতা করলে ব্রিটেন বলে, ডোন্ট ফিয়ার, বিকজ ব্রিটেন ইজ হিয়ার। তো তারপর যা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হিটলারের পরাজয় হয়, জাপানে পরমাণু বোমা পড়ে। তো তারপরে এই যে এলাকাতে বা ব্রিটেন অধিকৃত যে প্যালেস্তিনে অ্যাকচুয়ালি সেই ইহুদি রিফিউজিরা এসে বসেছিল, তারা তখন চরম শক্তিশালী হয়ে ওঠে এবং তারা সেই জায়গাতে নিজেদের জন্য একটি আলাদা দেশের দাবি করতে থাকে। তো এই আলাদা দেশ প্রথমে ব্রিটেন অস্বীকার করে, পরে পিকচার এন্ট্রি নেয় আমেরিকা, এবং আমেরিকা এসে ব্রিটেনকে বুঝিয়ে সেই জায়গাতে ইহুদিদের জন্য নতুন দেশ অর্থাৎ ইসরায়েলের ক্রিয়েশন করে। তো এভাবেই শুরু হয় ইসরায়েল নামে একটি নতুন দেশ, তাও 1948 সাল থেকে প্যালেস্তাইনকে দ্বিখণ্ডিত করে। ইসরায়েলের এই যে ক্রিয়েশন করা, এর পিছনে ইউএসএ যে ভূমিকা ছিল, সবাই এর পিছনে ইউএসএ দুটি মোটিভ আছে বলে মনে করে। প্রথমটি হলো ইউএসএ চেয়েছিল যে জিউসদের জন্য একটি আলাদা স্টেট করতে। জিউসদের আগে যে অত্যাচার হয়েছে তার একটি কারণ, সেটি হচ্ছে জিউসদের কোনো স্পেশাল আইডেন্টিটি না থাকা। তাই এই নতুন দেশটি তৈরি করার মাধ্যমে জিউসদের একটি স্পেশাল আইডেন্টিটি দেওয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা। ইউএসএ এর মাধ্যমে মিডল ইস্টে একটি নিজের স্ট্রং হোল্ড রাখতে চেয়েছিল। এখন তোমরা বলবে ইউএসএ মিডল ইস্টে স্ট্রং হোল্ড রেখে কী করবে? তো এটাই আসছে পরবর্তী পয়েন্টে। তো দেখো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর পুরো দুনিয়া দুটি সুপার পাওয়ারের মধ্যে ডিভাইড হয়ে যায়। একটি ছিল ইউএসএ আর একটি ছিল ইউএসএসআর। তো এই দুই সুপার পাওয়ারের মধ্যে শুরু হয় ঠান্ডা যুদ্ধ, অর্থাৎ প্রকৃত যুদ্ধ নয় কিন্তু যুদ্ধের বাতাবরণ তৈরি করা। তো এই ঠান্ডা যুদ্ধের সময় দুটি সুপার পাওয়ারই চেয়েছিল মধ্যপ্রাচ্যে বা মিডল ইস্টে নিজের কর্তৃত্ব বজায় রাখতে, কারণ আমরা জানি যে মিডল ইস্ট হচ্ছে একটি এনার্জি হাব। তো এই এনার্জি সেক্টরে নিজের কর্তৃত্ব বজায় রাখতে গেলে তাদেরকে মিডল ইস্টে নিজের ইনফ্লুয়েন্স রাখতে হবে। তাই ইউএসএ জেনে বুঝে ইসরায়েলকে তৈরি করেছিল। তার কারণ, সে যদি ইসরায়েলকে তৈরি করে তাহলে ইসরায়েলকে সে মধ্যপ্রাচ্যের পলিটিক্সে অ্যাক্টিভলিভাবে ইউজ করতে পারবে, এবং সেখানে বলা যায় যে আমেরিকার একটি এক্সটেন্ডেড মিলিটারি বেস হয়ে যাবে। তাই সে ইসরায়েলকে সাপোর্ট করেছিল, যাতে সে মধ্যপ্রাচ্যের এই স্ট্র্যাটেজিক লোকেশনে সে ইসরায়েলকে নিজের কাজে লাগাতে পারে। তো দেখো, ইউএসএ হলো একটি খ্রিস্টান দেশ আর ইসরায়েল হলো একটি জুইশ কান্ট্রি। তো এই দুই ধর্মের মধ্যে একটি লিঙ্কেজ আছে। খ্রিস্টানদের যে জিসাস ক্রাইস্ট, তার মাতাকে নাকি বলা হয় সে নাকি জিউস ছিলেন। তাই স্বাভাবিকভাবেই খ্রিস্টানরা জিউসদের সঙ্গে একটি আলাদা লিঙ্কেজ ফিল করে। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যাল লবিং। দেখো, ইউএসএতে পলিটিক্যাল লবিং হচ্ছে লিগ্যাল, অর্থাৎ আমি আমার কোনো কথা যদি ইউএসএ বড় বড় পলিটিশিয়ানদের এখানে পৌঁছাতে চাই, তাহলে সেখানে আমি একটি ফার্মকে হায়ার করব। সে ফার্মে কিছু লোক থাকবে যারা সেই পলিটিক্যাল লিডারদের সঙ্গে যাদের ওঠা বসা থাকবে। তাই আমি তাদেরকে পেমেন্ট করব, তার পরিবর্তে তারা আমার কথা সেই পলিটিক্যাল লিডারদের কাছে পৌঁছে দেবে। তো ইসরায়েলের এই পলিটিক্যাল লবিংটাকে অনেক হাই স্ট্যান্ডার্ডে নিয়ে চলে গেছে, এবং ইসরায়েল এতটাই হাই স্ট্যান্ডার্ডে পলিটিক্যাল লবিং করে যে আমেরিকান লিডাররা চাইলেও কোনো অ্যান্টি ইসরায়েল স্টান্স নিতে পারে না। অর্থাৎ
প্রত্যেকটা পার্টি, তাতে সেটা রিপাবলিকান পার্টি হোক, সেটা ডেমোক্র্যাট পার্টি হোক, প্রত্যেকটা পার্টিরই ইসরায়েলের নিজের লবিংয়ে হার্ড কন্ট্রোল থাকে। তাই তারা চাইলেও ইসরায়েলের এগেনস্টে কোনো স্টান্স নেওয়াতে পারে না। তো গাইজ, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, টপিকটি তোমরা বুঝতে পেরেছো। এটা আমার প্রথম ভিডিও এবং ফেস ক্যাম ভিডিও। এ পরবর্তীকালে সমস্ত ভিডিও ফেস ক্যাম হতে চলেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমার সেসব বন্ধুদের সাথে শেয়ার করো যারা জিও পলিটিক্স ভালো লাগে। তো আশা করি নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। বাই।